বার্সেলোনা ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সালটা 2025 এবং এখানে এসে আপনার যদি ভুলে মনে পড়ে 2009 সালের কথা তাহলে আপনাকে দায় দেওয়ার তেমন কিছু নাই। এমন নয় যে এই দুই দলকে আপনি চ্যাম্পিয়ন্স লিগে রিসেন্ট টাইমসে মুখোমুখি হতে দেখেন নাই, বরং অনেক বেশিবারই এদের দেখা হয়েছে, বেশিরভাগই আসলে গ্রুপ স্টেজে। আর সবশেষ নকআউট পর্বে যখন দেখা হয়েছিল সেটা সেই 2009 সালের বিখ্যাত সেই টাই, যেখানে শেষ পর্যন্ত ইন্টার মিলান বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল। কেন একেবারে শুরুতেই 2009 স্মৃতি টেনে আনতে হচ্ছে? 2009 চলুন আমরা একটু ফিরে যাই। আমরা 2025-এর শুরুটা করতে চাই 2009 সাল থেকে। ফার্স্ট লেগ সেবার ছিল সান সিরোতে, অর্থাৎ ইন্টার মিলানের মাঠে। সেই ম্যাচ খেলার জন্য বার্সেলোনা যাবে মিলানে, কিন্তু সমস্যা হলো ওর কিছুদিন আগে একটা অগ্ন্যুৎপাত হলো আইসল্যান্ডে, এবং আইসল্যান্ডের ওই অগ্ন্যুৎপাতের কারণে সারা আকাশ ভেসে গেল ভস্মে বা ছাইয়ে, এবং এমন এক বিপর্যয় তৈরি হলো যে এরকম বিপর্যয় ফ্লাইটের লোকেরা বা যারা এয়ারপ্লেন বা এয়ারলাইন্সের বিজনেস করেন তারা কখনোই আগে দেখেননি। সবশেষটা দেখেছিলেন তারা নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এরপরে 2009 সালে ওই রকম বিপর্যয়ে বার্সেলোনা তখন আর ভরসা পেল না যে আকাশপথে তারা মিলানে যাবে। শেষ পর্যন্ত তাদেরকে যেতে হলো পুরো রাস্তায় একটা বাসে করে। প্রায় 900 কিলোমিটারেরও বেশি রাস্তা পাড়ি দিয়ে বার্সেলোনা সান সিরোতে গিয়ে পৌঁছেছিল। এরপরে ওই ম্যাচটায় তারা 3-1 গোলে হেরে এসেছিল। পরের লেগে নিউ ক্যাম্পে তারা ম্যাচটা জিতেছিল ঠিকই, কিন্তু জোসে মরিনিওর ওই বিখ্যাত উদযাপন অথবা কুখ্যাত উদযাপন ঠেকাতে পারেনি পেপ গুয়ার্দিওলার সেই বিখ্যাত বার্সেলোনা। পরে গিয়ে ট্রেবলটা ইন্টার মিলানই জিতে নিয়েছিল। এখন 2025-এ এসে কেন 2009-এর গল্প করতে হচ্ছে? কারণ ইন্টার মিলান প্রায় একই রকম সিচুয়েশনে পড়েছে। এবার ফার্স্ট লেগটা বার্সেলোনার ঘরের মাঠে, নিউ ক্যাম্প এই মুহূর্তে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন তাই খেলাটা হচ্ছে মনজুইকে। কিন্তু ইন্টার মিলানের সমস্যাটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? ইন্টারের সমস্যা গিয়ে দাঁড়ালো যখন তারা বার্সেলোনায় আসবে তার আগের দিন বার্সেলোনা পুরোটা ব্ল্যাকআউট, এবং স্পেনের বিরাট একটা অংশ জুড়ে যে সোজা কথা বললে কারেন্ট নাই, মানে কারেন্টই ছিল না, সেটা বার্সেলোনাকে অনেকটুকু ফিরিয়ে নিয়ে গেছিল প্রস্তর যুগে। এখন ইন্টার মিলান কি করে সেই জায়গায় যাবে, বার্সেলোনায় গিয়ে খেলবে, এই নিয়ে সংশয় ছিল। ম্যাচের 24 ঘন্টা আগে অবশ্য সেসব সংশয় সব উড়ে গেছে এবং বার্সেলোনার পথে ইন্টার মিলান চলেও গেছে। ম্যাচটা যথাসময়ে আপনি দেখতে পাচ্ছেন, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বার্সেলোনা যে ভোগান্তিতে পড়েছিল দীর্ঘ যাত্রার পরে, এইবারও ইন্টার মিলানকে নিয়ে সেরকম একটা সংশয় আছে। তার কারণ অবশ্য আলাদা, কারণ গত সপ্তাহে মারা গেছেন পোপ ফ্রান্সিস এবং তারপরে তার জন্য স্মরণ সভার আয়োজন করা হয়েছে পুরো শনিবার জুড়ে ইতালিতে। যে কারণে রোমা এবং ইন্টার মিলানের ম্যাচটা যেটা সান সিরোতে হয়েছে এবং ইন্টার মিলান হেরেছে, সেই ম্যাচটা শনিবারের বদলে খেলতে হয়েছে ইন্টার মিলানকে রোববারে, এবং এই ম্যাচ খেলার জন্য সব মিলে তারা 78 ঘন্টা সময় পাচ্ছে, যেটা হয়তো এই ধরনের চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচের আগে অপ্রতুল বলেই মনে হতে পারে অন্ততপক্ষে ইন্টার মিলান সমর্থকদের জন্য। বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান বুধবার গড়িয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। যেহেতু আপনার পয়লামের ছুটি থাকার কথা, আপনি এই ম্যাচটা জমিয়েই দেখতে পারবেন হয়তো। কিন্তু এই যে কারেন্টের হিসাব নিকাশ, ইলেকট্রিসিটি, এই নিয়ে ম্যাচ হবে কি হবে না এই নিয়ে তো একটু সংশয় মনে কাজ করছে। লামিন ইয়ামাল আপনাকে বলছেন চলুন আমরা ম্যাচে ফোকাস করি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসেছিলেন হান্সি ফ্লিকের সঙ্গে লামিন ইয়ামাল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার বয়স তো ভাই 17, তো এই বয়সে আপনি যখন একটা গোটা দিন ইলেকট্রিসিটি ছাড়া পার করলেন, যেটা আমরা ছোটবেলা থেকে করে এসে অভ্যস্ত হয়েও গেছি, তখন আপনার কেমন লেগেছে? 100তম ম্যাচ খেলতে লামিন ইয়ামাল ইন্টার মিলানের বিপক্ষে নামবেন এবং তার আগে তিনি বলছেন ভাই আসেন এবার আমরা একটু ম্যাচে ফোকাস করি। যদিও তিনি বিচলিত হয়ে গেছেন, আমি টিমমেটদের সঙ্গে ছিলাম, ব্ল্যাকআউটে বেশ বিচলিত হয়ে পড়েছিলাম, অবশ্যই সেমিফাইনাল নিয়েও ভাবছিলাম। আপাতত এটাই গুরুত্বপূর্ণ। লামিন ইয়ামাল আমাদেরকে যেহেতু বলছেন যে এটাই গুরুত্বপূর্ণ, তাহলে চলুন আমরা এটাকেই গুরুত্ব দিয়ে একটু দেখার চেষ্টা করি। বার্সেলোনা এই ম্যাচটা খেলতে যাচ্ছে যখন, তার আগে তাদের আছে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি। আর হান্সি ফ্লিক আমাদেরকে বলছেন ওই ম্যাচটা আবেগের ছিল, তার জন্য জয়টা মহা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তার আসল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ, যেটা বার্সেলোনা জেতে না 10 বছর ধরে। হান্সি ফ্লিক সেই কথা মনে করে দিয়েছেন সবাইকে, বলছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ফাইনাল জেতাটা আবেগের ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের এখন ফোকাসটা ধরে রাখতে হবে, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার সম্ভাবনা আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ওটাই স্বপ্ন।
বার্সেলোনা কোচের স্বপ্ন এবং বার্সেলোনা সমর্থকদের স্বপ্ন একই রকম হওয়ার কথা, ট্রেবলের লক্ষ্য তাদের থাকার কথা, তার আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটুকু নিশ্চিত করতে হবে তাদের। এবং এই যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা যে পারফরমেন্স আমরা দেখেছি, 3-2 গোলে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে শিরোপা ঘরে তুলেছে। এরপরে ইন্টার মিলানের সঙ্গে ম্যাচের আগে 11-এ তেমন পরিবর্তন কি আমরা এক্সপেক্ট করতে পারি হান্সি ফ্লিকের কাছ থেকে? তিনি সাধারণত গেল কয়েক সপ্তাহ ধরেই রোটেশনের ওপরে আছেন, কিন্তু আমরা ধারণা করতে পারি যে এই 11টাই হয়তো হান্সি ফ্লিক তার 11 হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন ইন্টার মিলানের বিপক্ষে, যেখানে জেরার্ড মার্টিনকে আমরা আরও একবার লেফট ব্যাকের পজিশনে রেখেছি। বার্সেলোনা ফ্যানরা অবশ্য এটা নিয়ে একটু আপত্তি করতে পারেন, জেরার্ড মার্টিনের পারফরমেন্স নিয়ে তাদের কিছু প্রশ্নের জায়গা থাকতে পারে, কিন্তু এই ছাড়া সবাই কম বেশি রিয়াল মাদ্রিদের বিপক্ষে পারফর্ম করেছেন এবং এইটাকে ভাঙার আসলে সুযোগ হান্সি ফ্লিকের সামনেই আছে কিনা সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, এই ম্যাচেও রবার্ট লেভানডস্কিকে আপনি পাচ্ছেন না, বালদেকে আপনি পাচ্ছেন না। একেবারে নিরেট প্রিভিউ করতে গেলে আপনাকে এই দুটো নাম নিতেই হবে, একেবারে অবধারিত তথ্য, আপনি হয়তো এতক্ষণে জানেনও। ফেরান তোরেসকে তাই ওই জায়গায় রাখা হচ্ছে। এখন এই যে তাদের ফ্রন্ট লাইন, এক পাশে ইয়ামাল, রাফিনিয়া আর লেভানডস্কি, 37টা গোল তারা চ্যাম্পিয়ন্স লিগে করেছে, তার 27টাই এই তিনজনের কাছ থেকে এসে। লেভানডস্কির মতো ফুটবলার এই ম্যাচে খেলতে না পারা বার্সেলোনার জন্য সেটব্যাক। ফেরান তোরেস যতই ভালো হোক না কেন, লেভানডস্কির মতো ফুটবলার তাদের প্রয়োজন ছিল। এখন দেখা যাক তোরেস যে কাজটা লা লিগায় করেছেন, যেটা কোপা দেল রেতে করেছেন, সেটা তিনি চ্যাম্পিয়ন্স লিগেও টেনে আনতে পারেন কিনা, এরকম নিদর্শন তিনি চ্যাম্পিয়ন্স লিগে এবার দেখিয়েছেন। আর ইয়ামালের উপরে আলো থাকছে, রাফিনিয়ার উপরে আলো থাকছে, যেমনটা গোটা মৌসুম জুড়েই বার্সেলোনা একই ধারায় খেলেছে। সেই হিসেবে মিডফিল্ডে ডিয়ং আর পেদ্রি, তাদের টার্গেটটা আসলে কি হওয়া উচিত? তাদের টার্গেটটা খুব বেশি বদল হওয়ার কথা নয়। হান্সি ফ্লিক আমাদেরকে বলছেন যে তার ম্যাচের প্ল্যান একদমই সাধারণ, খুব বেশি ভুল করা যাবে না, বল পজিশন কাছে রাখতে হবে, যেটা বার্সেলোনার জন্য একেবারে অবধারিত ধ্রুব সত্য। ইন্টার মিলানের জন্য ঠিক তার উল্টোটা, তাদের ওই বল পজিশনের প্রয়োজন হয় না। আমরা ইন্টার মিলান নিয়ে কথা বলবো, তবে তার আগে এই জায়গায় দানি ওলমোর পজিশনটা আমরা মনে করছি যে হয়তো তিনি সিকিউর করে ফেলেছেন, এবং যেহেতু রিয়াল মাদ্রিদের বিপক্ষে 60 মিনিটের পরে তাকে তুলেও ফেলা হয়েছে, বিশ্রামও তিনি খানিকটা হয়তো পেয়েছেন। এর আগে আমরা ফার্মিন লোপেজকে বেশ কিছু ম্যাচে ওখানে দেখেছি, তবে দানি ওলমোর কাছ থেকে আপনি যে টেকনিক্যালি সাপোর্টগুলো পান, সেগুলো আসলে ফার্মিন লোপেজের কাছ থেকে পাওয়াটা একটু মুশকিল। গোল করার ক্ষেত্রেও হয়তো কিছুটা এগিয়ে দানি ওলমো কিছু কিছু ক্ষেত্রে থাকেন। আসেন একটু ইন্টার মিলান নিয়ে কথা বলা প্রয়োজন। এই যে সামনের দুজন, লাউতারো মার্তিনেজ এবং মার্কাস তুরাম, এই দুজনকে নিয়ে আলাদা করে নাম মেনশন করে কথা বলেছেন হান্সি ফ্লিক। একে তো লাউতারো মার্তিনেজ গেল 5টা চ্যাম্পিয়ন্স লিগে টানা স্কোর করে এসছেন, ইন্টার মিলানের হিস্ট্রিতে এমন কিছু আগে কেউ কখনো দেখে নাই। আর তার উপরে মার্কাস তুরামের ফেরাটা ইন্টার মিলানের জন্য বড় স্বস্তির খবর, কারণ এই ইন্টার মিলান গেল 3টা ম্যাচে গোল করতে পারে নাই। তারা বোলোনিয়ার কাছে 1-0 গোলে হেরেছে, তারা এইসি মিলানের কাছে 3-0 গোলে উড়ে গেছে, এবং রোমার সঙ্গে সেরি আতে 1-0 গোলে হেরে সেই শিরোপাটা হারানোর উপক্রম ইন্টার মিলানের হয়েছে। সিমোনে ইনজাগি যদি চিন্তা করেন যে তার কাছে শুধুমাত্র একটাই শিরোপা আছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে এই ম্যাচ জান প্রাণ দিয়েই ইন্টার মিলানের খেলার কথা। সবাই এক বাক্যে স্বীকার করে নেবেন যে এই যে ব্যাকলাইন, এটা ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট, যদি সেটা বেস্টও না হয়। কিন্তু কথা হচ্ছে তাদের গোল করার ওই ক্যাপাসিটিটা চট করে হারিয়ে গেল কেন? এর বিপক্ষে বা এর পক্ষে অনেকে যুক্তি দেখান যে ইন্টার মিলানের ফুটবলাররা যেহেতু গড় বয়সে একটু এগিয়ে বাকি অনেক দলের চেয়ে, তাই এই সিজনের এই স্টেজে এসে, এপ্রিল মাসে এসে তাদের ভেতরে কিছুটা ক্লান্তি ভর করছে। কথা একেবারে ভুল নয়, মিকিতারিয়ান অথবা চালানোলু বয়স একেবারে কম নয়, আবার ডিফেন্সে আচেরবি তরুণ দল, এটাকে বলার কোনো উপায় আসলে ওই অর্থে আপনি খুঁজে পাবেন না। কিন্তু ইন্টারের স্ট্রেংথ আসলে কোন জায়গায়? এই যে দুজন ফরওয়ার্ড, এরা দুজন একসঙ্গে যখন খেলেন তখন সাধারণত জ্বলে ওঠেন। লাউতারো মার্তিনেজ যেমন ফর্মে আছেন, মার্কাস তুরামও যেমন ফর্মে আছেন। তুরাম না থাকার কারণে ইন্টার মিলানের এই এপ্রিল মাসটা খুব একটা ভালো যায়নি বলেই বেশিরভাগ লোকে মনে করেন। আর মিডফিল্ডে বারেল্লা, চালানোলু এবং মিখিতারিয়ান, এই তিনজনের সঙ্গে আপনি যদি 2 উইংব্যাক মিলান, দিমার্কো এবং ডামফ্রিজ, তাহলে ওইটাকে আপনি একটা মিডফিল্ড হিসেবেও ধরতে পারেন, কারণ তাদের উইংব্যাকরা যথেষ্ট অ্যাডভান্স পজিশনে যান। এবং কাতানাচ্চিও সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি জানেন যে ইন্টার মিলান মোটামুটি সেটা পুল অফ করার সক্ষমতা রাখে। এইটাই বার্সেলোনার চ্যালেঞ্জ। বার্সেলোনা একটু টাইট ডিফেন্সের এগেইনস্টে গোল করতে কয়েকবার খাবিয়ে খেয়েছে এই সিজনে আমরা যা দেখেছি, এবং ইন্টারের যে ডিফেন্স লাইন, সেটা তাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ। লামিন ইয়ামাল, রাফিনিয়া, ফেরান তোরেসদেরকে আসলেই ক্রিয়েটিভ হতে হবে যদি তারা এই ডিফেন্স লাইনটা ভাঙতে চায়। বেঞ্জামিন পাভা, তিনি ইনজুরির কারণে খেলতে পারছেন না, তাই আমরা ওখানে অগুস্তোকে রেখেছি। বিসেকো সেখানে খেলতে পারেন, তবে ধারণা করা যেতে পারে যে অগুস্তো ওই জায়গায় স্টার্ট
করবেন। এখন ইন্টারের এই 11টা দেখে আপনি আমাকে জানাতে পারেন যে হিসাব নিকাশ আসলে কোথায় হতে পারে, খেলাটা কোন জায়গায় গিয়ে আসলে পার্থক্য গড়ে দিতে পারে। ইন্টার মিলান ট্রানজিশনাল টিম, ট্রানজিশনে তারা চমৎকার, দুর্দান্ত। আর বার্সেলোনার আগের বার বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ম্যাচটার কথা যদি আপনার মনে থেকে থাকে, আপনি জানেন যে বার্সেলোনা ওই ম্যাচে কয়েকবার বেশ নার্ভাস হয়ে পড়েছিল যখন তারা একটার পর একটা গোল হজম করছিল। বার্সেলোনা ওই সিচুয়েশন যে কোনো মূল্যে এড়াতে চাইবে। সান সিরোতে কি ঘটবে সেটা তাদের হাতে নাই, কিন্তু এই যে মনজুইকে এখন যেহেতু নিয়মিত লা লিগার ম্যাচেও 50,000 দর্শক আসছেন এবং বার্সেলোনার সমর্থকেরা যেহেতু এখন প্রচণ্ড উৎসাহ পাচ্ছেন, বার্সেলোনাও মাঠে ভালো খেলছে, তাই বার্সেলোনার টার্গেটটা আসলে থাকবে এই লেগে জিতে পরের লেগে কাজটা কমিয়ে আনা। সেটা তাদের একেবারেই মানে প্রাথমিক এবং প্রধান লক্ষ্য হওয়ার কথা। আর ইন্টার মিলান পুরো টুর্নামেন্ট জুড়ে গোল খেয়েছে 5টা, যার ভেতরে 3টাই বায়ার্ন মিউনিখের সঙ্গে কোয়ার্টার ফাইনালে। এই হিসাব হান্সি ফ্লিকের আসলে মনে থাকারই কথা। গোল করা সহজ হবে না ইন্টারের সঙ্গে, এটুকু নিশ্চিত। তাই ফার্স্ট লেগে জয়টাই আসলে বার্সেলোনার জন্য মুখ্য। তবে একটা প্রিভিউতে ওই নিরেট ব্যাপার স্যাপারগুলোও রাখতে হয় যে কার কত ম্যাচ, কে কিসে জিতলো, কে কতটায় হেরেছে, এই দিয়ে হয়তো এইসব ম্যাচে তেমন কিছুই যায় আসে না। হান্সি ফ্লিককেও এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে ইন্টার যে শেষ 3টা ম্যাচে জিতে না, তো এর প্রভাবটা কি এই ম্যাচে পড়তে যাচ্ছে কিনা। তিনি বলছেন চ্যাম্পিয়ন্স লিগে যখন আপনি খেলতে আসেন, সেটা যখন সেমিফাইনাল হয়, তখন আসলেই আর কিছু বলার থাকে না। কেউ কেউ ধারণা করতে পারেন যে ইন্টার মিলানের ক্ষেত্রে ফ্রাতেসিকে একটা স্টার্ট করিয়ে দেওয়া যেতে পারে কিনা, যেহেতু তুরাম পুরোপুরি ফিট নাও হতে পারেন, যদিও তিনি ফুল ট্রেনিং করেছেন বলেই আপাতত খবর। সেই ক্ষেত্রে হয়তো এরকম কিছু ঘটলে তুরামকে পরে নামানো হতে পারে। আর অন্যদিকে বার্সেলোনা হিসাব করলে মার্টিনেজকে একটু যদি লেফট সাইডে দিয়ে বা লেফট ব্যাকের পজিশনে খেলিয়ে এরপরে যদি রোনাল্ড আরাউহোকে সেন্টার ব্যাকে ডিপ্লয় করা হয়, সেটাও আরেকটা অপশন হিসেবে হান্সি ফ্লিকের দল এই ম্যাচে আসলে অ্যাডাপ্ট করতে পারে। কিন্তু জানি না সেটা কতখানি বাস্তব সম্মত। বার্সেলোনা তাদের ওই কম্বিনেশনটা ভাঙতে কি আসলে চাবে? সম্ভবত সেটা তারা চাইবে না। আর এই ছাড়া বার্সেলোনার ওই রেগুলার প্লেয়িং স্টাইলটাই হয়তো তারা ফলো করতে যাচ্ছে, কিন্তু তাদের ওই হাইল্যান্ড ডিফেন্ডিং নিয়ে প্রতিবারই কথা বলতে হয়, তাই না? এইটা তারা পরিবর্তন করবে না, এটা তাদের স্ট্রেংথের জায়গা। এবং সেখান থেকে কেউ যদি ফাঁকি দিয়ে চলে যায়, ফাঁকিটা দিলে কে দেবেন? লাউতারো মার্টিনেজ আর হচ্ছেন যে তুরাম। এবং এরকম ফাঁকি দেওয়ার একটা নিদর্শন তারা বায়ার্ন মিউনিখের সঙ্গে ফার্স্ট লেগে দেখিয়েছেন, যেখান থেকে লাউতারো মার্টিনেজ ফার্স্ট গোলটা করেছিলেন ওই ফার্স্ট লেগের। এইটা বার্সেলোনা খুব সতর্ক দৃষ্টিতে মেইনটেইন করতে চাইবে, যেটা তারা বেশ ভালো মতোই মাস্টার করেছে, কিন্তু দেখার পালা যে চ্যাম্পিয়ন্স লিগে তারা সেটা পারছে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.